সোশ্যাল মিডিয়ার যে ঝলমলে দুনিয়াটা আমরা সারাদিন দেখি তার আড়ালেই কিন্তু একটা অন্ধকার ফাঁদ পাতা আছে। চলুন আজ গভীরে গিয়ে দেখি কেন অন্যের ফিড স্ক্রল করতে করতে নিজের জীবনটাকে এত বেশি অপর্যাপ্ত মনে হয়। আচ্ছা, কখনো কি এমনটা হয় ঘন্টার পর ঘন্টা ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে হঠাৎ মনে হলো, আরে সবার জীবনটা কি দারুণ আর নিজেরটা কেমন যেন সাদামাটা? যদি এমনটা কখনো মনে হয়ে থাকে তাহলে জেনে রাখা ভালো, এই অনুভূতিটা কিন্তু একদমই অস্বাভাবিক নয়। এটা এখন অনেকেরই প্রতিদিনের গল্প। চোখের সামনে ভেসে উঠছে দারুণ সব ছুটির ছবি, চাকরিতে বড়সড় প্রমোশন আর একদম নিখুঁত ভালোবাসার মুহূর্তগুলো। আর ঠিক তখনই নিজের সাদামাটা জীবনটাকে কেমন যেন ফাঁকা, কেমন যেন রঙহীন লাগতে শুরু করে। এই যে অনুভূতিটা, এটা আসলে আমাদের মস্তিষ্কেরই এক জটিল খেলার অংশ। তাহলে চলুন এই যে একটা তুলনার ফাঁদ, এর মনস্তাত্ত্বিক দিকটা একটু খোলাসা করে বোঝা যাক। কেন আমরা কিছুতেই নিজেদেরকে অন্যের সাথে তুলনা করার এই প্রবণতা থেকে বেরোতে পারি না? এর পেছনের মূল কারণটা হল সোশ্যাল কম্প্যারিজন থিওরি। ১৯৫৪ সালে মনোবিজ্ঞানী লিওন ফেস্টিঞ্জার এই তত্ত্বটা দেন। তিনি বলেছিলেন, নিজের সামাজিক এবং ব্যক্তিগত মূল্য বোঝার জন্য অন্যের সাথে নিজেকে তুলনা করাটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। এটা আমাদের টিকে থাকার কৌশলেরই একটা অংশ বলা চলে। কিন্তু সমস্যাটা হলো সোশ্যাল মিডিয়া আমাদের এই স্বাভাবিক প্রবৃত্তিকে যেন হাজার গুণ বাড়িয়ে দেয়। এখানে আমরা অনবরত আপওয়ার্ড সোশ্যাল কম্প্যারিজন বা ঊর্ধ্বমুখী তুলনার শিকার হই। মানে নিজেদেরকে এমন সব মানুষের সাথে তুলনা করতে থাকি যাদের জীবন আমাদের চেয়ে অনেক বেশি সফল বা সুখী বলে মনে হচ্ছে। আর এর ফল আত্মবিশ্বাস কমে যাওয়া আর মনে অস্বস্তি জমা। এখন প্রশ্ন হলো, আমরা স্ক্রিনে যা কিছু দেখছি সেটা কি আসলেই সত্যি, নাকি বাস্তবতার একটা খুব ছোট সাজানো গোছানো অংশ মাত্র? এখানেই চলে আসে হাইলাইট রিল বা জীবনের সেরা মুহূর্তগুলোর ধারণা। সোশ্যাল মিডিয়ার ফিড আসলে বাস্তব জীবন নয়, এটা হলো জীবনের সেরা মুহূর্তগুলোর একটা দারুণভাবে সাজানো সংগ্রহশালা। মানে হাজারটা সাধারণ মুহূর্ত থেকে বেছে নেয়া মাত্র কয়েকটা উজ্জ্বল সেকেন্ড, যেগুলোকে নিখুঁত দেখানোর জন্যই তৈরি করা হয়েছে। দেখুন, অনলাইন আর বাস্তবের এই পার্থক্যটা কিন্তু বিশাল। অনলাইনে আমরা কি দেখি? পারফেক্ট ছুটি, দারুণ ক্যারিয়ার, নিখুঁত সম্পর্ক। আর পর্দার আড়ালে কি থাকে? ওই ভ্রমণের পেছনের ক্লান্তি আর দুশ্চিন্তা, ব্যর্থতা, ঝগড়া আর দৈনন্দিন জীবনের সব অগোছালো বাস্তবতা। অন্যের এডিট করা হাইলাইটের সাথে নিজের আনকাট জীবনের তুলনা করাটা কি আদৌ ঠিক? এর সাথে আরেকটা মনস্তাত্ত্বিক ব্যাপারও কিন্তু কাজ করে। এটাকে বলে প্যারাসোশিয়াল রিলেশনশিপ। ইনফ্লুয়েন্সাররা নিজেদের জীবনটাকে এমনভাবে তুলে ধরেন যেন তারা আমাদের খুব কাছের কেউ, চেনা বন্ধু। ফলে আমাদের মস্তিষ্ক তাদের ওই সাজানো জীবনকেই নিজের জীবনের মানদণ্ড বা বেঞ্চমার্ক হিসেবে ধরে নেয়, আর এতে হীনমন্যতা আরও বেড়ে যায়। কিন্তু এই ফাঁদের পেছনে শুধু আমাদের মনস্তত্ত্বই একা দায়ী নয়, প্রযুক্তিরও একটা বিরাট ভূমিকা আছে। চলুন দেখি কিভাবে অ্যালগোরিদম আমাদের জন্য একটা সাজানো বাস্তবতা তৈরি করে। অ্যালগোরিদম কিন্তু শুধু পছন্দের কন্টেন্ট দেখায় না, এটা একটা নেতিবাচক ফিডব্যাক লুপ বা সোজা বাংলায় বললে একটা দুষ্ট চক্র তৈরি করে। এটা আমাদের আবেগ আর আচরণকে নিয়ন্ত্রণ করার একটা খুবই শক্তিশালী টুল। ব্যাপারটা খুবই সহজ কিন্তু ভয়ঙ্কর। ধরুন, কোনো একটা পোস্ট দেখে মনে একটু খারাপ লাগলো, নিজের উপর একটু সন্দেহ হলো। আমরা হয়তো সেই পোস্টে একটু বেশি সময় কাটালাম, ব্যাস অ্যালগোরিদম সাথে সাথে সেটা ধরে ফেলে আর ঠিক ওই ধরনের আরও কন্টেন্ট আমাদের ফিডে পাঠাতে শুরু করে। কারণটা কি? কারণ প্ল্যাটফর্মগুলোর একটাই লক্ষ্য, এঙ্গেজমেন্ট। যত বেশিক্ষণ আমাদের আটকে রাখা যাবে, তত বিজ্ঞাপন, তত আয়। আর এভাবেই আমরা নিজের অজান্তেই একটা তুলনার দুষ্টচক্রে একেবারে ফেসে যাই। এই সংখ্যাটা একবার দেখুন, 34.81%। দেখতে তো শুধু একটা সংখ্যা মনে হচ্ছে, তাই না? কিন্তু একটা গবেষণায় দেখা গেছে, কিশোর কিশোরীদের আত্মমর্যাদার ওপর যে প্রভাব পড়ে তার প্রায় এই পরিমাণটাই ব্যাখ্যা করা যায় শুধুমাত্র অ্যালগোরিদম দিয়ে সাজানো কন্টেন্ট দেখার কারণে। তার মানে আসল সমস্যাটা শুধু কতটা সময় স্ক্রিনে কাটানো হচ্ছে তা নয়, বরং অ্যালগোরিদম আমাদের কি দেখতে বাধ্য করছে সেটাই মূল বিষয়। বেশ, সমস্যাটা তো বোঝা গেল, এর পেছনের কারণগুলো জানা হলো। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই হতাশার চক্র থেকে বেরিয়ে এসে নিয়ন্ত্রণটা নিজের হাতে ফিরিয়ে আনার উপায় কি? চলুন এবার সমাধানের দিকে নজর দেয়া যাক। নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য ডিজিটাল ডিটক্স কিন্তু দারুণ কার্যকর। 4টে খুব সহজ পদক্ষেপ নেওয়া যেতে পারে। 1 নম্বর, ফোন থেকে বিরতি নেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে নেওয়া। 2, নোটিফিকেশন বন্ধ রাখা, যাতে বারবার ফোন চেক করার লোভটা কমে। 3, নিজের ফিডটাকে একটু গুছিয়ে নেওয়া, মানে এমন অ্যাকাউন্ট ফলো করা যা দেখলে ভালো লাগে। আর 4, খাওয়ার সময়ে বা ঘুমোতে যাওয়ার আগে ফোনটাকে একটু দূরে রাখা। একটা গবেষণায় দেখা গেছে,
সোশ্যাল মিডিয়া ব্যবহার দিনে মাত্র ৩০ মিনিটের মধ্যে আটকে রাখলে বিষণ্ণতা আর একাকিত্বের অনুভূতি অনেকটাই কমে যায়। তার মানে এই ছোট ছোট পদক্ষেপগুলো সত্যিই কিন্তু একটা বড় পরিবর্তন আনতে পারে। এর পাশাপাশি নিজেকে মাঝে মাঝে কিছু প্রশ্ন করাটাও খুব জরুরি, যেমন সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় ঠিক কেমন লাগছে? এই কন্টেন্টগুলো কি আমার ভেতরের নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে দিচ্ছে? ভালো লাগার জন্য কি লাইক বা কমেন্টের ওপর নির্ভরশীল হয়ে পড়তে হচ্ছে? এই ব্যবহারটা কি আমার আত্মমর্যাদা বা ঘুমের ওপর কোনো খারাপ প্রভাব ফেলছে? এই প্রশ্নগুলোর উত্তর পেলেই কিন্তু সচেতন হওয়া সহজ হয়ে যাবে। দিনের শেষে এই কথাটা মনে রাখা খুব জরুরি। জীবনের সার্থকতা কিন্তু লাইক বা কমেন্টের সংখ্যায় নয়, বরং নিজের ভেতরের শান্তিতে, নিজের তৃপ্তিতে। নিউজ ফিড তো খুব সুন্দর করে সাজানো যায়, কিন্তু আমাদের মানসিক সুস্থতাও কি সেভাবে সাজানো হচ্ছে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।